সংখ্যা অঙ্ক বা সংখ্যা রেখায় কীভাবে অগন্তি বাস্তব সংখ্যাকে বসানো যায় তা আমরা শিখেছি। সেখানে বিন্দু আর সংখ্যা এই দুটি আপত ভিন্ন গাণিতিক ধারা অর্থাৎ বীজগণিত ও জ্যামিতির শুধু মেলবন্ধন ঘটানো নয়, একের চোখে অপরকে দেখার কৌশল শুরু হয়ে গিয়েছিল। আর এই কৌশলের শুরু যার হাত ধরে প্রথম হয়েছিল তিনি আর কেউ নন, ফরাসি দার্শনিক ও গণিতজ্ঞ রেনে দেকার্ত। একদিন তিনি তার ঘরের সিলিংয়ে একটা পোকা দেখেন এবং তার মাথায় আসে সমতলে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের কথা, এবং শুরু হয় স্থানাঙ্ক জ্যামিতির পথ চলা। আর এই স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ বিন্দুর অবস্থান নির্ণয়কে সহজ করার জন্য আসে ছক কাগজ। আর এই ছক কাগজে বিন্দুগুলোকে বসিয়ে যোগ করে যে চিত্র পাওয়া যায় তাই লেখচিত্র। ব্যাপারটাকে আমরা একটু সহজে বোঝার চেষ্টা করি। ধরো তুমি একটা ঘরের মধ্যে বসে আছো, জানতে চাওয়া হলো ওই ঘরের মধ্যে তোমার অবস্থান কোথায়, তুমি কিভাবে তার উত্তর দেবে। আচ্ছা, ব্যাপারটা আমরা বোর্ডে এঁকে বোঝার চেষ্টা করি। চলো দেখো, ধরো আমি একটা ঘর আঁকি। সাপোজ এটা একটা ঘর। এই ঘরের এদিকটা পূর্ব দিক, এদিকটা পশ্চিম দিক, আর এদিকটা উত্তর, আর এদিকটা দক্ষিণ দিক। ওকে, এবারে তুমি সাপোজ এখানে আছো, এই জায়গাটায় তুমি আছো। ওকে, এবারে জানতে চাওয়া হলো এই ঘরের মধ্যে তোমার অবস্থান কোথায়। তাহলে সাপোজ তুমি বললে এই পূর্ব দেয়াল থেকে তুমি 5 হাত দূরে আছো, পূর্ব দেয়াল থেকে 5 হাত দূরে আছো। ওকে, তাহলে আমরা সঠিক বুঝতে পারবো কি যে পূর্ব দেয়াল থেকে 5 হাত দূরে আছো মানে এই ঘরের মধ্যে তুমি কোথায় আছো? আমরা সঠিক বুঝতে পারবো না। কেন? দেখো, এই পূর্ব দেয়াল থেকে 5 হাত দূরে আছো, এটা 5 হাত। সাপোজ হাতটা একক ভাব, তাহলে এই 5 হাত দূরে কিন্তু এই রেখার ওপর অবস্থিত সমস্ত বিন্দুগুলোই 5 হাত দূরে আছে পূর্ব দেয়াল থেকে, তাই তো? অর্থাৎ এখানে যত বিন্দু আছে এই রেখার ওপর সবাই কিন্তু পূর্ব দেয়াল থেকে 5 হাত দূরেই আছে। তাহলে তোমার সঠিক অবস্থান কি করে বেরোবে? তাহলে আমরা যদি বলি যে পূর্ব দেয়াল থেকে 5 হাত দূরে আর উত্তর দেয়াল থেকে 10 হাত দূরে, সাপোজ এই উত্তর দেয়াল থেকে তোমার দূরত্বটা 10 হাত। যদি আমি বলি যে পূর্ব দেয়াল থেকে 5 হাত আর উত্তর দেয়াল থেকে 10 হাত দূরে তুমি আছো, তাহলে একদম নির্দিষ্ট করে বোঝা যাবে যে এই জায়গাটাতেই তুমি আছো, তাই তো? তাহলে তোমার সঠিক অবস্থান নির্ণয় করতে গেলে আমাকে দুটো দেওয়াল থেকে মেপে আসতে হবে, তবেই কিন্তু আমি তোমার ওই ঘরের মধ্যে তোমার সঠিক অবস্থানটা নির্ণয় করতে পারব। তাহলে আমরা কোনো বিন্দুর অবস্থান যখন নির্ণয় করব তখন আমরা কিভাবে করব? আমি বলছিলাম এটাকে সহজ করার জন্য ছক কাগজ আনা হয়েছে। সেই ছক কাগজটা দেখতে কেমন আমরা আসি। প্রথম দেখো, ছক কাগজ একটা ছক কাটা কাগজ, অর্থাৎ যার ছক বলতে প্রত্যেকটা ছক একটা করে বর্গক্ষেত্র, অর্থাৎ প্রত্যেককেই বর্গাকার হবে। জাস্ট আমি একে দেখানোর চেষ্টা করছি। বর্গাকার মানে বুঝতে পারছো, যার প্রত্যেকটা বাহু সমান হয়। ঠিক আছে, আমি ছোট করে জাস্ট একে বোঝানোর তোমাদের চেষ্টা করছি। প্রত্যেকটা সমান হবে, আমার আকার কারণে হয়তো ছোট বড় হচ্ছে, বোঝা গেল? এবারে আমরা ধরো সাপোজ দেখতে এরকম হয়, অর্থাৎ এক একটা বর্গাকার ছক, এটা ছক কাগজ। এবার এখানে আমরা কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করব। কিভাবে করব না, আমরা সংখ্যা রেখা পড়েছি এর আগে, তা সেই সংখ্যা রেখায় দেখেছি যে মাঝখানে একটা বিন্দু থাকে যেটাকে আমরা 0 বলি, এবং তার এক পাশটা ধনাত্মক দিক হয়, একটা ঋণাত্মক দিক হয়। আমরা ছক কাগজ আঁকার আগে এই
দুটো সেরকম সংখ্যা রেখা আঁকবো। কীভাবে এই সংখ্যা রেখা কীভাবে লেখচিত্রে আমরা জিনিসটাকে আঁকবো সেটা বোঝার আগে আমরা আগে দুটো সংখ্যা রেখাকে আঁকি, একটা উলম্বভাবে আছে আর একটা অনুভূমিকভাবে থাকবে, এরকম দুটো সংখ্যা রেখা আঁকি। দেখো এই একটা সংখ্যা রেখা আঁকলাম, একটা সংখ্যা রেখা এঁকেছি যেটা অনুভূমিকভাবে আছে আর একটা উলম্বভাবে আছে, তাই তো? আমরা ধরে নিলাম এই সংখ্যা রেখাটা আমরা জানি এগুলো অনুভূমিক, এটা রশ্মি, কারণ এটা দুপাশে যত ইচ্ছা বাড়ানো যায়। ওকে, একটা জিনিস মনে রাখবে, তোমরা যখন আঁকবে ছক কাগজের মধ্যে তখন দুটো দিক মানে দুটো একক যেন সমান হয়। এদিকে যদি 5 ঘর নাও, এদিকে 5 ঘর, এবং এদিকেও 5 ঘর, এদিকে 5 ঘর নেবে। বোঝা গেল এইটা? এবারে আমরা এই দুটো সংখ্যা রেখা এঁকেছি, একটাকে রেখেছি অনুভূমিক আর একটাকে উলম্ব রেখেছি। এবারে আমার সংখ্যা রেখায় কি হয় না, এই দুটো সংখ্যা রেখা একটা বিন্দুতে ছেদ করেছে, এইভাবে রেখেছি। এবারে ছেদ করার ফলে দেখো এই যে অংশটা 4টে ভাগে ভাগ হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এবারে দেখো আমরা এই 4টে ভাগকে যাওয়ার আগে এই সংখ্যা রেখাগুলোকে আমরা লেখচিত্রে এদের এই অক্ষটাকে একটা নাম দেব, সেটা হচ্ছে এক্স অক্ষ বলবো, আর এটাকে ওয়াই অক্ষ বলবো। অর্থাৎ অনুভূমিকটাকে এক্স অক্ষ আর এটাকে উলম্বটাকে ওয়াই অক্ষ নাম দেব। বোঝা গেল? তাহলে এটা এক্স অক্ষ, এবং যেহেতু সংখ্যা রেখা বলছি আমি কেন, কারণ সংখ্যা রেখায় মাঝখানের বিন্দুটা আমরা বলি 0, ঠিক আছে? 0 বলি, এখানে 0 বলতে এটা আমরা ও বলছি, ও, ঠিক আছে? 0, আর এ পাশটা ধনাত্মক দিক, এটা ঋণাত্মক দিক। ওকে, একইভাবে এটাকে আমরা বলবো ওয়াই অক্ষ, এবং এই ওয়াই অক্ষের ওপর দিকটা ধনাত্মক দিক, নিচের দিকটা ঋণাত্মক দিক। তাহলে বোঝা গেল? ঠিক আছে? এবং প্রত্যেকটা একক সমদূরত্বে থাকবে, ঠিক আছে? এক্ষেত্রেও তাই, সংখ্যা রেখায় তাই হয়। তাই আমি এটাকে বললাম যে দুটো সংখ্যা রেখাকে আমরা আঁকলাম, একে অপরের ওপর একজন অনুভূমিক একজন উলম্বভাবে ছেদ করবে, ঠিক আছে? এবারে এই এক্স অক্ষ, যেহেতু এটা ধনাত্মক এটা ঋণাত্মক, দুটো আলাদা দিক, তাই এদের দুজনের দুটো আলাদা নাম দেব। এক্স অক্ষ নাম দেব এটা এক্স, এটা এক্স ডট, আর এটা ওয়াই অক্ষ ওয়াই, ওয়াই ডট। বোঝা গেল? ওকে, আর মাঝখানে আমি দুটোর ছেদ বিন্দুটাকে নাম দিলাম ও, ঠিক আছে? এই তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পরকে ছেদ করেছে, এবং এর এই দিকটা দেখো, তাহলে আমরা কি দেখলাম, এটা এর ধনাত্মক দিক মানে ধনাত্মক দিক, আর ওয়াই এর এটা ধনাত্মক দিক, আর এক্স অক্ষের এটা ঋণাত্মক দিক। আমি বলছিলাম এটা ধনাত্মক দিক, এটা ঋণাত্মক দিক সংখ্যা রেখা অনুযায়ী। আর এই উলম্বভাবে যেটা আছে তার ওপর দিকটা ধনাত্মক দিক আর নিচের দিকটা ঋণাত্মক দিক। বোঝা গেল? ওকে, এবারে আমরা এই যে দুটো সংখ্যা রেখাকে এরমভাবে ছেদ করিয়েছি, এবারে এর ফলে কি তৈরি হয়েছে, এবং এটা একটা সমতল, এটাকে আমরা এক্স ওয়াই সমতল বলতে পারি। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এবং এই যে তলের ওপর আছে এই যে সমতল আছে, এটাকে আমরা এক্স ওয়াই অক্ষ, এই এক্স ওয়াই সমতল বলবো, ঠিক আছে? বা কার্তেজীয় তলও বলা হয়, ঠিক আছে? আর এটা যে 4টে ভাগে ভাগ হয়েছে, এই ভাগের মধ্যে এটাকে বলা হয় প্রথম পাদ। এবার 4টে ভাগে ভাগ হয়েছে সেটা দেখো, তোমরা পরিষ্কার বুঝতে পারছো। দেখো এই দিকটা এক্স এর পজিটিভ দিক, ওয়াই এর পজিটিভ দিক, আবার এই দিকটা দেখো ওয়াই এর পজিটিভ দিক, এদিকটা এই অংশটা এক্স এর নেগেটিভ দিক। তাহলে এটা আর এটার চরিত্র নিশ্চয়ই আলাদা। একইভাবে এই দিকটা এক্স এর নেগেটিভ দিক বা ঋণাত্মক দিক, আর এদিকটা ওয়াই এর ওয়াই ডট অর্থাৎ ঋণাত্মক দিক, ঠিক আছে? তাহলে এটার চরিত্র আলাদা, এর 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 তিনজনের চরিত্র আলাদা, এবং এটার দেখি এটার এক্সটা পজিটিভ এবং ওয়াইটা নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক, সুতরাং এটাও আলাদা চরিত্রের।
তাহলে এই জন্য এদের আলাদা আলাদা নাম আমরা দেব। ঠিক আছে, এই তলটাকে দুটো অক্ষ চারটে ভাগে ভাগ করবে, চারটে পাদে ভাগ করবে। এটা প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, আর এটা চতুর্থ পাদ। বোঝা গেল? হয়ে গেল। এবারে দেখো, যখন আমি তোমার অবস্থানটা, তোমার ঘরের পরিপ্রেক্ষিতে যখন তোমার অবস্থানটা বার করতে গেলাম, বলতে গেলাম, তখন আমরা একটা দেয়াল থেকে মাপছিলাম, যখন সঠিক অবস্থান নির্ণয় হচ্ছিল না, কিন্তু দুটো দেয়াল থেকে মাপার সঙ্গে সঙ্গে সঠিক অবস্থান নির্ণয় হলো। অর্থাৎ আমরা বললাম যে পূর্ব দেয়াল থেকে 5 হাত আর উত্তর দেয়াল থেকে 10 হাত দূরে যে বিন্দুটা হবে বা যে অবস্থানে লোকটা বসে আছে সে তুমি, তাই তো? তাহলে এটাই বললাম। তাহলে আমরা দেখলাম দুটো দেয়াল থেকে মাপ। আমাদের এই লেখচিত্রের ভাষায় বলা হয় প্রথমটাকে এক্স বিন্দু স্থানাঙ্ক, এটাকে বলা হয় আমাদের লেখচিত্রের ভাষায় বিন্দুর স্থানাঙ্ক। যদি তোমাকে বিন্দু ভাবা হয় তাহলে তোমার অবস্থানের অঙ্ক কি? অঙ্ক, অবস্থান অঙ্ক থেকে এসছে স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে তুমি বিন্দু সাপেক্ষে তোমার অবস্থানের অঙ্ক কি? মানে তোমার অবস্থানের স্থানাঙ্ক, মানে অর্থাৎ তোমার স্থানাঙ্ক বা বিন্দু সাপেক্ষে, বা তুমি যদি বিন্দু হও তাহলে স্থানাঙ্ক কত হবে? আমরা কি করে পাবো না, দুটো দেয়ালের পরিপ্রেক্ষিতে। এবং এক্ষেত্রে আমাদের দেয়াল বলতে অক্ষগুলো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। বোঝা গেল? তাহলে এক্স অক্ষ, আমরা প্রথমে এক্স অক্ষের সংখ্যাটা লিখব। ঠিক আছে, এক্স এর স্থানাঙ্ক, তারপর আমরা ওয়াই এর স্থানাঙ্ক লিখব। ঠিক আছে, এবারে এই এক্স এর স্থানাঙ্ককে আমাদের বলা হয় ভুজ, আর ওয়াই এর স্থানাঙ্ককে বলা হয় কোটি। তাহলে এটা ভুজ, এটা কোটি, মনে থাকবে? বোঝা গেল? এবারে আমরা তাহলে যখন কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করব, তখন আমরা ধরো আমাদের কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে বললো, আমরা কিভাবে করব সেটা ছক কাগজে গেলে আমরা বুঝবো। কিন্তু প্রথম এই জিনিসটাকে বোঝার চেষ্টা করো। তাহলে আমরা দুটো অক্ষ টানবো এবং দুটো অক্ষ যেন সমান হয়, সমান দূরত্বের দুটো অক্ষ টানবো, এবং টানার পর আমরা এই অক্ষগুলো একটা সমতলে থাকে, সেই সমতলটাকে এক্স ওয়াই সমতল, এক্স ওয়াই তল বা কার্তেজীয় তল বিভিন্ন নামে ডাকা হয়, আর গণিতজ্ঞ কার্তেজের নামে। ঠিক আছে, এবং এইটাকে বলা হয় প্রথম পাদ, এটাকে দ্বিতীয় পাদ, এটাকে তৃতীয় পাদ এবং এটাকে চতুর্থ পাদ। ঠিক আছে, আর প্রত্যেকটা বিন্দুর যখন তার অবস্থান নির্ণয় করতে যাবো, অর্থাৎ তার স্থানাঙ্ক হবে, দুটো সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করব। অর্থাৎ আমাদের এখানে জ্যামিতির ভাষা সেটা দুটো অক্ষ দিয়ে। ঠিক আছে, দুটো অক্ষের পরিপ্রেক্ষিতে প্রথম যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে ভুজ, অর্থাৎ প্রথমটা সবসময় এক্স অক্ষের পরিপ্রেক্ষিতে হবে, আর দ্বিতীয়টা হবে ওয়াই অক্ষের পরিপ্রেক্ষিতে। প্রথমটার নাম আমরা ডাকবো ভুজ হিসাবে, আর দ্বিতীয়টার নাম ডাকবো কোটি হিসাবে। ঠিক আছে, ভুজ মানে হচ্ছে এক্স অক্ষ থেকে তার স্থানাঙ্ক, মানে এক্স অক্ষের স্থানাঙ্ক, আর কোটি মানে ওয়াই অক্ষের স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে ধরো আমরা এই যে ও, অর্থাৎ ও বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ও তো মূল বিন্দু, ও বিন্দুর স্থানাঙ্ক সবসময় হবে, ওকে বলে মূল বিন্দু। ঠিক আছে, এর স্থানাঙ্ক দেখো এখান থেকেই সংখ্যা রেখায় 0, এখান থেকেই শুরু, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। আবার এইটার ক্ষেত্রেও, উলম্ব অক্ষটার ক্ষেত্রেও এইখান থেকেই শুরু, ওপরটা পজিটিভ এদিকটা নেগেটিভ। সুতরাং এটা মূল বিন্দু, এবং এইটা এক্স অক্ষের দিক থেকেও 0 আর ওয়াই অক্ষের দিক থেকেও 0, তাই মূলবিন্দু স্থানাঙ্ক সবসময় 0 0। বোঝা গেল? মূলবিন্দু স্থানাঙ্ক সবসময় 0 0 হবে। ওকে, এবারে আমরা যদি যে কোনো বিন্দু স্থানাঙ্ক আমরা কিভাবে পাবো, ধরো কিভাবে পাবো জানার আগে জানবে এই প্রথম পাদে, মানে এই অংশে, অর্থাৎ এক্স ও ওয়াই এই কোণের মধ্যে অবস্থিত যত বিন্দু আছে, অর্থাৎ সেটাকে প্রথম পাদও বলছে, এই প্রথম পাদে যত বিন্দু থাকবে সবাইকে আমরা সবার স্থানাঙ্ক পাবো প্লাস প্লাস। অর্থাৎ ধরো 5 7 2 3 8 9 11 15 এরকম, অর্থাৎ সব পজিটিভ। ঠিক আছে, তাহলে কোনো বিন্দু স্থানাঙ্ক যদি আমায় দেওয়া থাকে, যে সেটা ধরো দেওয়া আছে 7 12,
আমাকে যদি জিজ্ঞেস করে এটা কোন পাদে আছে, তাহলে আমি এক কথায় বলে দিতে পারবো যেটা প্রথম পাদে আছে, কারণ দুটোই পজিটিভ সংখ্যা, দুটোই ধনাত্মক সংখ্যা, তাই তো? ভুজও ধনাত্মক, কোটিও ধনাত্মক, তাহলে আমরা বলতে পারি এটা আমরা না বসিয়ে, লেখচিত্রে না বসিয়ে, মানে আমরা ছক কাগজে না বসিয়ে বলে দিতে পারবো। ক্লিয়ার? এবারে দ্বিতীয় পাদে যে থাকবে সে দেখো প্লাস ওয়াই আর এক্সট্রা মাইনাস, কিন্তু আমরা তো সবসময় এক্সট্রাকে আগে বসাবো তারপর ওয়াইটাকে, তাহলে কি হবে? তাহলে আমার এখানে সমস্ত সংখ্যা হবে মাইনাস প্লাস দেওয়া সংখ্যা। যেমন ধরো -5 7, অর্থাৎ প্রথমটা মাইনাস হবে, দ্বিতীয়টা প্লাস হবে, অর্থাৎ ভুজ মাইনাস কোটি প্লাস থাকলেই আমরা জানবো সেটা দ্বিতীয় পাদে আছে। তৃতীয় পাদে একইভাবে দুজনেই মাইনাস হবে, অর্থাৎ দেখো এক্স ডট ওয়াই ডট, অর্থাৎ দুটোই মাইনাস, অর্থাৎ কি হবে? ধরো -3 -4 এরকম সংখ্যা, দুটোই মাইনাস থাকলে মাইনাস, অর্থাৎ ভুজ মাইনাস কোটি মাইনাস হলে আমরা বলবো এটা তৃতীয় পাদে আছে। আর চতুর্থ পাদে দেখো এক্স প্লাস আর ওয়াই ডট মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাস দেওয়া সংখ্যা, ভুজ কোটি, অর্থাৎ ধরো এরকম হলো 9 আর -6, এরকম আমাকে একটা সংখ্যা দিয়ে যদি বলে এটা কোন পাদে আছে, তাহলে আমরা বলবো চতুর্থ পাদে। বোঝা গেল? তাহলে এটা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হলো আশা করব। এবারে ধরো যদি এরকম এক্স ও ওয়াই এই কোণ বা এই কোণ না থেকে যদি রেখার ওপর থাকে, ধরো কোনো বিন্দু আছে এই রেখার ওপর, অর্থাৎ অক্ষে যদি থাকে বা এই অক্ষে যদি থাকে, সেটা এখানে হোক এই অক্ষে যদি থাকে, ঠিক আছে? মূলবিন্দু হলে তো 0 0, কিন্তু এই অক্ষের মধ্যে বাকি যেখানে ইচ্ছা থাক, তাহলে কি হবে? দেখো এক্স অক্ষে যদি কেউ থাকে, তাহলে তার এক্স অক্ষে সে এদিকে থাক ওদিকে থাক যেখানেই থাক, তার ওয়াই সবসময় 0 হবে। এক্স অক্ষে সে প্লাস হতে পারে মাইনাস হতে পারে, এদিকে থাকলে মাইনাস এদিকে গেলে প্লাস, ঠিক আছে? এক্সের মানটা, ঠিক আছে? কিন্তু এদিকে থাকলে প্লাস এদিকে থাকলে মাইনাস, কিন্তু ওয়াই সবসময় 0ই হবে। তাহলে x, 0, অর্থাৎ ভুজের মান থাকবে, ভুজের একটা বাস্তব সংখ্যা থাকলেও, মানে ভুজের মান থাকলেও কিন্তু ওয়াই সবসময় 0 হবে। আর ওয়াই অক্ষে যে থাকবে সেক্ষেত্রে কি হবে? x 0 হবে, ওয়াই এর মান থাকবে সেটা প্লাস হোক মাইনাস হোক, প্লাস হলে জানবে একদম এই অক্ষের এই ধনাত্মক দিকে আছে, আর মাইনাস হলে জানবে অক্ষের ঋণাত্মক দিকে আছে, ঠিক আছে? তাহলে এক্স অক্ষের ওপর অবস্থিত সমস্ত বিন্দু হবে y0, আর ওয়াই অক্ষের ওপর অবস্থিত সমস্ত বিন্দু হবে x0, অর্থাৎ ভুজ 0। ক্লিয়ার? এবারে আসি আমরা ছক কাগজে। তাহলে ছক কাগজে যদি আমরা এই জিনিসটাকে স্থাপন করি তাহলে কি হবে? দেখো ছক কাগজে যখন আমরা এটাকে স্থাপন করব, তখন আমরা প্রথমেই আগে একটা ছক কাগজে রেখা টেনে নেব, দুটো অক্ষ টেনে নেব। ধরো এখান থেকে আমি একটা অক্ষ টানলাম, একদম রেখার ওপর দিয়ে টানবে, আমি যেমনভাবে বলছি রেখার ওপর দিয়ে টানবে, স্কেল বসাবে টানবে, আবার এদিক থেকেও রেখার ওপর দিয়ে টানবে। আমার আঁকাটায় বাঁকা হতে পারে, কারণ ওপরের দিকে বেশি নিচের দিকে কম হয়তো হয়ে গেছে, কারণ আমি এখানে তো ছক কাগজে করছি না, হাতে করে এঁকেছি জাস্ট। এবারে দুপাশে দুটো তীর দেবে, রশ্মি বলে, ওকে? রশ্মি এঁকে দেবে, দিয়ে নাম দেবে এক্স ও এক্স ডট, ওয়াই ও ওয়াই ডট হলো। এবারে তোমাকে কোনো বিন্দু অবস্থান নির্ণয় করতে বললো, যখন বিন্দু বলবে তখন তুমি কিভাবে করবে? ধরো -3 -4, তুমি প্রথমে শুরু করবে এই 0 থেকে, সবসময় 0 থেকে শুরু করবে করে -3, মানে এটা এক্স, তাহলে এক্সের মাইনাস আছে মানে এক্সের মাইনাস এদিকে, তাহলে এদিকে 3 ঘর যাবে। 3 ঘর মানে এই 1 2 3 ঘর গোনার সময় খেয়াল করো, ঘর গোনার সময় খেয়াল করবে যে আমরা যখন ঘর গুনবো তখন কিন্তু এই যে বিন্দু, এটা 1, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই হিসাবে ধরবো আমরা, কোনো মাঝখানে ধরবো না। তাহলে 1 2 3, বা যখন উপর এদিকে আসবো 1 2, এগুলো হচ্ছে বিন্দু, এগুলো হচ্ছে এক একটা একক।
এই হিসাবে ভাববো। তাহলে আমি -3 -4 কি করে ধরবো? তাহলে প্রথমেই -3 মানে সে কোথায় আছে না, আমার শুরু সবসময় স্টার্টিং পয়েন্ট প্রারম্ভিক যে বিন্দু এইটা, এখান থেকে শুরু হবে। তাহলে -3 মানে আমি 3 ঘর মাইনাসের দিকে যাব, x এর মাইনাস 1 2 3, তারপর -4, এখান থেকে -4 শুরু হবে। এবার মাইনাস যেহেতু y এর মাইনাস নিচের দিকে, তাহলে এখান থেকে আমি 1 2 3 বলে ধরো এখানে 4 হবে, এখানে লিখব -3 -4। ঠিক আছে, আরও ছক কাগজ হলে আরও এরকম রেখা থাকবে। ঠিক আছে, এবং এই বিন্দুটার একটা নাম দিয়ে দেবো, ধরো পি। বোঝা গেল? ধরো বললো 2 3, 2 3 একটা বিন্দু। ঠিক আছে, 2 3 আমরা কি করে করব? ধরো এখান থেকে আবার শুরু, 2 মানে এক্স এর পজিটিভ দিক, ধনাত্মক দিক, তাহলে 1 2, তারপর এখান থেকে 3-এ যাব, ওয়াই এর 3 কোন দিকে হবে? ধনাত্মক দিক মানে উপর দিকে, এখান থেকে 3 মানে 1 2 3, অর্থাৎ এইটা, এটা হবে 2 3। ঠিক আছে, এইভাবে ধরো আরও কিছু বিন্দু দেওয়া হলো, দিয়ে আমাকে হয়তো দেখা গেল এখানে একটা বিন্দু এরকম পেয়েছি, আবার এখানে একটা বিন্দু পেয়েছি। ঠিক আছে, এই বিন্দুগুলোকে যখন যোগ করে আমরা ধরো একটা রেখা দিয়ে যোগ করে দিলাম। ঠিক আছে, এইভাবে রেখা হোক বিভিন্ন জ্যামিতিক চিত্র যখন পাবো সেটাই হবে লেখচিত্র।